হ্যাঁ ভাই, শুরু করি আমরা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে রাতের অংশে পবিত্র কোরআন কারীম শেখার সুযোগ দিয়েছেন। তবে দরবারে শুকরিয়া পেশ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি, যারা নিত বিধান এই কোরআন শিখে পড়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি রয়েছে। সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দরুদ করছে, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকালকের একটা ক্লাস পড়ছিলাম যেখানে পুর বারিক ছিল। তো পুর বারিকের জি। ব্যাপারটা আমরা শুধুমাত্র দুইটা হরফে পুর বারিক পড়া যায়। আমরা কোন হরফে পড়েছি বলেন তো? আল্লাহ। হ্যাঁ, শুধুমাত্র লামে পড়েছি আমরা, লাম। আমরা দেখি যে নামে, হ্যাঁ। পুর বারিকের যে বিধানটা সেটা হচ্ছে রয়ে হয়, র হরফে হয় আর লামে হয়। লামটা পুর হবে নাকি বারিক হবে, আর রটা পুর হবে নাকি বারিক হবে, এই জায়গা থেকে শুধুমাত্র এই দুইটা হরফে পুর বারিকের কায়দাটা আসে। তো আমরা আল্লাহ শব্দের লামটাতে শুধুমাত্র একটু জানার ব্যাপারটা থাকে, যেটা হচ্ছে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে কিরকম করে পড়তে হয় পুরা পুর করে পড়তে হয়। করে পড়তে হয়। যেমন পুর এই বা মোটা শব্দটাকে, করে পড়তে হয়। জি, যেমন এই শব্দটা কেমন হবে এখানে যেটা আছে? আল্লাহু। আচ্ছা, আরেকটা শেষে একটা কথা বলছিলাম যে লাম, আল্লাহ শব্দের লাম ব্যতীত বাকি যত লাম আছে সেই লামগুলো পড়ার নিয়ম কেমন হবে? বারিক। বারিক হবে। বারিক হবে, জি। তাহলে আমাদের আল্লাহ শব্দের পুরটা পড়া শেষ। এখন রয়ের পুর বারিকটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, রয়ের পুর বারিক কি আমরা আগে পড়েছি, মানে আপনারা পড়েছেন? জি, করেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো সহজ হলো। যদিও রয়ের পুর বারিকটা অনেক সময় মনে রাখা কঠিন হয়। ভুলেই গেছিলাম ভাইয়া, আপনি বলার পর মনে পড়ছে। আচ্ছা, তাহলে আল্লাহ শব্দটা আমাদের হয়ে আল্লাহটা গেছে। মনে ছিল। হ্যাঁ, আল্লাহ শব্দটা এটা মনে থাকে সকলেরই। তাহলে রয়ের পূর্বে একটু আমরা আরো একটু সামারি করি, দেখি স্মরণ হয়ে যাবে আশা করি। রয় হচ্ছে মূলত পাঁচটি অবস্থায় পুর করে পড়া যায়। তো অন্তত পক্ষে আমরা যদি এই পাঁচটি পুর অবস্থার ব্যাপারটা জানি, তাহলে বাকি সময় আমরা অটোমেটিক বারিক করে পড়তে পারবো। তো শুরুতে আসি যে রয়ের উপর, অর্থাৎ র হরফের উপর জবর অথবা পেশ। র হরফের উপর জবর অথবা পেশ। যেমন আমরা আল্লাহ শব্দে পড়তেছিলাম, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ, এটা হচ্ছে সরাসরি র এর উপরে জবর থাকবে অথবা পেশ থাকবে। আর এটা যদি হয় তাহলে সেই রটাকে আমরা পুর করে পড়বো। এখন পুর মানে তো আপনারা জানেন, গোল করা। অর্থাৎ আমাদের মুখটা বা ঠোঁটটা একটু গোল করে পড়া। যেমন এখানে আছে, এখানে কি লেখা আছে আপনারা পড়েন তো একদম, কেউ একজন। র রব্বু। রব্বু। আ রব্বু। আলা। আলা। কি? আল- আলামি। ও, রব্বুল আলামিন, সরি। হুম, আচ্ছা। এরপর আচ্ছা, তারপরটা হচ্ছে আর রব্বুল। শেষের দিকে পড়েন। আর শেষের দিকে পরেরটা পড়েন। জি জি, আপনার আওয়াজটা একটু কম আসতেছে মনে হয়, নাকি আমি কম শুনতে রুবামা পাচ্ছি? ইয়াউদি। রুবামা ইয়াওয়াদ্দু। আচ্ছা, তো যাই হোক, যেটা পড়লেন এখানে, যেমন দেখেন এই যে রব্বুল আলামিন লেখা আছে, কিন্তু অনেক সময় আমরা দেখি রাব্বুল আলামিন বলি। বিশেষ করে বাংলায় যদি লেখা থাকে এটার উচ্চারণ, তাহলে সেখানে যেমন রাব্বুল আলামিন লেখা থাকে। এরকম আছে না, আপনি শুনছেন কিনা কখনো রাব্বুল আলামিন কিংবা রাব্বুল আলামিন লেখা? জি ভাই। তো এই জায়গায় দেখেন, আমরা যদি এখানে রা বলি তাহলে এটা হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা হচ্ছে বারিক। কিন্তু এখানে যে শর্ত আমাদেরকে বলতেছে যে যদি তার উপরে যদি পেশ থাকে অথবা জবর থাকে। যেমন এখানে র হরফের উপর কি আছে বলেন তো এটা? জবর। জবর। আর এখানে কি আছে?
পেশ। পেশ। জি, তাহলে এই পেশ থাকলে আমরা র রা না বলে র বলবো। দেখেন যদি আমরা রা বলি তাহলে দেখবেন আমাদের মুখটা গোল হচ্ছে না। রা রা মুখ গোল হচ্ছে না, তার মানে এটা বারিক, মুখ গোল হচ্ছে না। কিন্তু আমরা যদি র বলি, র, তাহলে দেখবেন মুখটা গোল হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে রব্বুল আলামিন। রব্বুল আলামিন। রব্বুল। আচ্ছা, এরপরেরটা আছে পেশ। রুবামা। রু রু এখানে আমরা পেশ তো অলরেডি এটা এটা অটোমেটিক ভাবে অনেক সময় আমাদের এটা পুর হয়ে যাবে। রুবামা ইয়াওয়াদ্দু। রুবামা। রু রুবামা। তাহলে এটা নিয়ে আশা করছি সমস্যা হবে না। তাহলে আমরা পড়েছি পাঁচটি অবস্থায় র পুর করে পড়া যায়। তার মধ্যে প্রথম যে অবস্থাটা আমরা পড়লাম এটা কি বলেন তো আপুরা? আয়েশা সিদ্দিকা আপু বলেন, প্রথমটা কি? জবরের বাম পাশে রয়ের উপর জবর। শুধুমাত্র জবর? জবর। হুম। রয়ের উপরে কি কি থাকবে? শুধু জবর থাকবে? পেশ। স্পেশাল মানে প্রথম অক্ষরটা জবর আছে না, সেটা বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি এই যে র মূলত পাঁচটা অবস্থায় পুর করে পড়া যায়। পাঁচ অবস্থায়। তো পাঁচ অবস্থার মধ্যে প্রথম অবস্থা যে আমরা রয়ে রয়ের উপরে জবর থাকুক অথবা পেশ থাকুক আমরা এটাকে পুর করে পড়বো, এটা হচ্ছে প্রথম রুলস। এটা জানতে চাচ্ছি, মানে এই পুরো রুলসটা মুখস্থ হয়েছে কিনা। রয়ের উপর জবরের পেশ হলে উক্ত রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই শুধু মনে রাখেন, যেটা রয়ের উপর জবর অথবা পেশ হলে পুর করে পড়তে হয়। এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। পাঁচটি অবস্থায়, টোটাল পাঁচটা অবস্থায় পুর করে পড়া যায়। এই পাঁচটি অবস্থার মধ্যে আমরা কয়টা পড়ে ফেললাম বলেন তো? একটা। একটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই। দুই নম্বরটা আমরা একটু দেখি। দুই নম্বরটা র বর্ণে সাকিন ও তার পূর্ব বর্ণ পেশ বা জবরযুক্ত হলে। প্রথমটা আমরা পড়ছিলাম সরাসরি র এর উপরেই জবর অথবা পেশ, কিন্তু এখন বলতেছে যে না, র এর উপরটাতে জজম থাকবে। র যে আমরা পুর করব সেই র এর উপরটা জজম থাকবে, জজম বা সাকিন থাকবে। আর তার ঠিক পূর্বে যে বর্ণটা থাকবে এই বর্ণে হচ্ছে জবর থাকবে অথবা পেশ থাকবে। আবার বলছি, রয়ে থাকবে হচ্ছে জজম। দেখেন যে কোনো একটা উদাহরণের দিকে লক্ষ্য করেন, এখানে রয়ে আমরা দেখতে পাচ্ছি জজম আছে। তার ঠিক পূর্বের বর্ণে দেখেন এখানে জবর আছে। আচ্ছা, আবার দেখতে পাচ্ছি এখানেও র সাকিন আছে, তার ঠিক পূর্বের বর্ণে পেশ আছে। তাহলে দ্বিতীয় রূপটা আপনারা বুঝতে পারছেন কিনা? উর কিছু। জি, উরু ওরু ওরু ওরু, উরু যেটা বল হবে, হ্যাঁ। উরু ইয়ারো ইয়ারো উরু জিউন ইয়র ইয়ারো ইয়র জিউন। ইয়র। আচ্ছা, আসিয়া কি আমাদের সাথে যুক্ত আছে? না ভাই, আপনি নাই আজকে। ও আচ্ছা। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু বলেন যে 2 নম্বর রুলসটা আসলে কি? ওয়াক কখন পুর করে করতে হয় 2 নম্বর রুলস অনুযায়ী? র বর্ণের সাকিন এবং তার পূর্বের বর্ণে পেশ বা যজম যুক্ত হইলে, জবর যুক্ত হইলে উক্ত র কে পোর বা মোটা করে পড়িতে হয়। এর আচ্ছা উপর সাকিন হবে এবং তার পূর্বের বর্ণের প্রথম অক্ষর জবর অথবা পেশ থাকবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে একটা উদাহরণ পড়েন, একটা উদাহরণ দেন। একটা উদাহরণ পেশ করেন আপু। যে
ইয়া ইয়া- ইয়ারজিউন। আচ্ছা, মাশাআল্লাহ। তবে জান্নাতুল ফেরদৌস আপু বলেন 2 নম্বর রুলসটা কখন পুর করে পড়তে হয়? রয়ের উপরে সাকিন ও তার পূর্বের হরফে জবর বা পেশ থাকতে হবে। যুক্ত হলে উক্ত রকে ওর বা গোল করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি তো আগে উদাহরণ পড়ছেনই। আর উরে কিছু আচ্ছা, জি, আমরা তাহলে উরে এখন কিছু ওর, হ্যাঁ জি, হয়েছে এখন। আমরা এই যে রয়ের 5টা অবস্থার মধ্যে আমরা 2টা পড়লাম। এই 2টাকে আমরা আরেকবার একটু সামারি করি। একটা হচ্ছে রয়ের প্রথম রুলসটা হচ্ছে রয়ের উপরেই জবর থাকবে অথবা পেশ থাকবে। এটা হচ্ছে 1 নম্বর রুলস, শেষ। 2 নম্বর রুলস হচ্ছে রয়ের উপরে জজম থাকবে, কিন্তু তার পূর্বের বর্ণে গিয়ে জবর আর পেশ থাকবে। প্রথমটাতে পড়ছিলাম সরাসরি রয়ে জবর অথবা পেশ, আর দ্বিতীয়টাতে পড়তেছি তার পূর্বের বর্ণে জবর অথবা পেশ, আর রয়ে থাকবে জজম। তাহলে এই দুইটা ক্লিয়ার আপুরা? আপুরা কি এই দুইটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি, তাহলে আমরা 3য় নম্বর রুলসে যাচ্ছি। 3য় নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি র সাকিন, এই আগেরটার মতোই রয়ে সাকিন থাকবে। মানে 2 নম্বর রুলসে আমরা কি পড়ছি, রয়ে সাকিন থাকবে পড়ছে না পুরা? আপনি ফোন আছেন এরপর? তারপরে 2 নম্বর রুলসে রয়ের উপরে কি ছিল? সাকিন। সাকিন ছিল। 3 নম্বর রুলসেও সাকিন থাকবে, কিন্তু তার সাকিন পূর্বে, জি, কিন্তু তার পূর্বের বর্ণে হচ্ছে একটা ক্ষণস্থায়ী জের থাকবে। এখন এই ক্ষণস্থায়ী জেরটা চিনতে গেলে আবার হচ্ছে আরবি গ্রামারের পার্টটা জানা দরকার। তো যাই হোক, আপনারা পড়তে পড়তে অনেকগুলো উদাহরণ যখন পড়বেন তখন এটা ইজি হয়ে যাবে। রয়ে সাকিন থাকবে, কিন্তু তার পূর্বের বর্ণে অস্থায়ী জের, অর্থাৎ মূল শব্দে এটাতে জের ছিল না, একটা শব্দের সাথে আরেকটা মিলানোর কারণে এটাতে জের দেওয়া লাগছে। আমরা উদাহরণে গেলে আরো ক্লিয়ার হবে। ক্ষণস্থায়ী জের বিশিষ্ট হলে তাহলে ওই রকে পুর করে পড়তে হয়। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে রয়ের উপরে সাকিন আছে। একটা দেখি, এখানে রয়ের উপরে সাকিন আছে, আর তার পূর্বের বর্ণে, তাহলে তার পূর্বের বর্ণে নুন, এই নুনে যে জেরটা আছে, এই জেরটা হচ্ছে অস্থায়ী জের, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কেন বলা হচ্ছে? কারণ এখানে এই যে হামজা আর নুন, এই দুইটা শব্দ মিলিয়ে ইন, শব্দটা মূলত ইন, আর এই শব্দটা মূলত মিন। ইন মানে হচ্ছে যদি, আর মিন মানে হচ্ছে হতে। তাহলে এই ইন, মিন এগুলো আরবির একটা আহ, আর কি অব্যয় আর কি। তো এই শব্দ আরেকটার সাথে যুক্ত হওয়ার কারণে এটা অস্থায়ী উচ্চারণ হচ্ছে। যেমন ইন ইরতাবতুম, ইন ইরতাবতুম ছিল, এরপর মান ইরতাদ, মান ইরতাদ, আবার ইন ইরতাবতুম। তো এই উচ্চারণের জটিলতা কমাতে একসঙ্গে মিলিয়ে পড়ছে ইনেরো তাবতুম, ইনেরো, ইন ইরতাবতুম না বলে ইনির একবারে। যেমন আমরা বাংলায় অনেক সময় দেখি যে এই যে ধর্ম, ধর্মর প্রতি অনুরাগ, তাহলে আমরা একসঙ্গে কি বলি, ধর্মানুরাগ। এখন দেখেন এই যে ধর্মা, এখানে কি আসলে এই আকারটা ছিল? আকারটা কিন্তু ছিল না। এই আকারটা এখন আমরা বলতে পারি ক্ষণস্থায়ী, এটার মতো বলতে পারি ক্ষণস্থায়ী। যদি আমরা ধর্মের সাথে অনুরাগটাকে মিলিয়ে পড়ি তখন আমরা ধর্মানুরাগ। এরপর প্রশ্ন উল্লেখিত, এটাকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে প্রশ্ন উল্লেখিত, প্রশ্ন, তখন এই যে ওকারটা চলে আসতেছে। এরকম কিছু কিছু সময় আরবিতেও এরকম হয় যে মিলিয়ে পড়ার কারণে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবেশ তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে মূলত ক্ষণস্থায়ী। এটার সাথে এটা মিলিয়ে পড়ার কারণে এই জেটটা চলে আসছে। মূলে এটা ইন ছিল, মূলে এটা মিন ছিল। আপনারা কি কিছুটা বুঝতে পারছেন? এটা যদিও কিছুটা গ্রামারের ভাষা আহ, বলা হয়েছে, বুঝতে পারছেন কিনা? আপনারা কি শুনতেছেন আমাকে? জি ভাইয়া, আবার
আহ, খটকা লাগতেছে আর কি একটু এই বোঝার এই চেষ্টা যে করতেছি। অস্পষ্টতা কোথায় আছে বলুন তো যে দেখি। অস্পষ্টতা নুন নুন যে র কে যে ধরবে এটা অস্পষ্টতা, তাই না? জি জি ইন্নির নাকি? অস্থায়ী জের যেটা, এটা অস্থায়ী, এটা তো এই জিনিসটা তো কেমন লাগতো, অস্থায়ী জের। ইন্নির আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ইন্নির তাব তুম, তাই না? ইন্নির হ্যাঁ তাব তুম এটা হ্যাঁ ইনেরো তাবো ইনেরো, এর রটা পূর হবে তখন, ইনেরো ইনুর তাবো তুম। ইনির তাব তুম। আচ্ছা, ইনির তুম। ইনেরো তাবো তুম। ওই যে এর পাশের এই বাংলা উদাহরণটা একটু দেখলে বুঝবেন, বাংলাতে অনেক সময় আমরা এরকম ক্ষণস্থায়ী আমরা কোনো কিছু নিয়ে আসি। যেমন দেখেন, ধর্ম, ধর্মের প্রতি অনুরাগ, আমরা যদি আলাদাভাবে যে ধর্ম অনুরাগ, ধর্ম অনুরাগ, তো এটার সাথে যদি মনে করেন আমরা যদি এই দুটো শব্দকে একসঙ্গে পড়ি, একসঙ্গে মিলিয়ে বলি, তাহলে ধর্মানুরাগ। আবার প্রশ্ন উল্লেখিত, এই দুইটা কথা আমরা যদি একসঙ্গে উচ্চারণ করি, তখন যেরকম প্রশ্ন উল্লেখিত চলে আসে, দেখেন এখানে একটা ওকার চলে আসে, এই ওকারটা কিন্তু এই একসঙ্গে মিলিয়ে লেখার কারণে চলে আসছে, মিলিয়ে বলার কারণে। তো এখানেও এরকম, এটা মূলত ইন ছিল, ইন, এর উপরে জজম ছিল মূল শব্দে। ইনি বলে কোনো শব্দ নাই, ইনি বলে কোনো শব্দ নাই, আবার মিনি বলে কোনো শব্দ নাই। এটা মূলত পরের শব্দের সাথে মিলানোর কারণে এই যে ইনির তাবতুম, এটা হয়েছে তৈরি। তো এই ক্ষণস্থায়ী যেটা আপনারা মূলত আহ, আরবি শব্দের ভাষাগত জ্ঞান থাকলে এটা একেবারে ক্লিয়ার হতো। তো এখন আপাতত আপনারা এই উদাহরণ দুইটা মনে রাখেন, সামনে ইন মিন এই শব্দগুলো আসলে আপনারা বুঝতে পারবেন, তারপরে যদি এরকম র রয় যখন যুক্ত থাকে, এই দুইটা উদাহরণ আপাতত মনে রাখেন এটার জন্য। তবে 3 নম্বর রয় পুর করার অবস্থাটা বলেন তো দেখি, যতটুকু বুঝেছেন। জান্নাতুল ফেরদৌস আপু বলেন। র সাকিন বা তার পূর্বে ক্ষণস্থায়ী জের বিশিষ্ট বর্ণ হলে ওই র বর্ণকে গোল বা প্রত্যয় করতে হয়। আচ্ছা, উদাহরণ। র সাকি র সাকিন ও তার পূর্বে, র সাকিন ও তার পূর্বে ক্ষণস্থায়ী জের বিশিষ্ট, মানে জের থাকতে হবে, সেটা আবার ক্ষণস্থায়ী হতে হবে, বিশিষ্ট বর্ণ হলে ওই র হ্যাঁ ওই ওটাকে, র ওই রটাকে বর্ণকে পুর করে গোল করতে বা হয়। প্রত্যয় করতে হবে। মানে র এর উপরে হলো আপনার সাকিন থাকতে হবে, জি তার জি, আগে সেকেন্ড করতে হবে। জের বিশিষ্ট ক্ষণস্থায়ী জের বিশিষ্ট বর্ণ। হ্যাঁ, ক্ষণস্থায়ী একটা জের থাকবে, তার পূর্ব বর্ণে একটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জের। না স্থায়ী বুঝবো কেমন করে ভাইয়া? হ্যাঁ, এটাই বলতেছিলাম যে এটার জন্য মূলত আরবি ভাষাগত জ্ঞান থাকা দরকার ছিল। তো আপাতত আমি একটা উদাহরণ আপনাদেরকে পেশ করছি যে এখানে হচ্ছে এই ইনি বলে কোনো শব্দ নাই কোরআনে। ইন, ইন মানে হচ্ছে যদি, এই হামজা নুন জের ইন, এটা মূলত এরকম ছিল। এরপর মিম নুন জের মিন, এরকম ছিল। এখন এই শব্দ, যেমন এই শব্দটা হচ্ছে ইর তাবুতুম ছিল, হামজার নিচে জের ছিল, ইর তাবুতুম। যেমন খেয়াল করেন, এখানে অনুরাগ লেখা, অনুরাগ, মূলে শব্দটা অনুরাগ, কিন্তু এখানে দেখেন এই যে অনুরাগ হয়ে গেছে, নুরাগ, একটা আকার যুক্ত করে ধর্মানুরাগ। যেরকম প্রশ্ন উল্লেখিত ছিল, এখানে প্রশ্ন উল্লেখিত, ওকার চলে আসছে একটা অতিরিক্ত, মিলিয়ে পড়ার কারণে, যুক্ত মিলিয়ে, বর্ণ হয়ে গেছে আর কি। জি, যুক্ত বর্ণ। তো এটাও এরকম, এই এখানেও হামজা নিচে জের ছিল, ইরতাবতুম ছিল। তো ইরতাবতুম, ইন ইরতাবতুম, ইন ইরতাবতুম, তো শব্দটাকে সহজ করার জন্য একসঙ্গে ইন ইরতাবতুম, তাই বলা হচ্ছে ক্ষণস্থায়ী। যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে এটা ক্ষণস্থায়ী থেকে যাবে, আর যদি মিলিয়ে না পড়েন তাহলে ওটা ইন ইরতাবতুম এভাবে পড়তে হবে। তাই বলতেছে ক্ষণস্থায়ী, মিলিয়ে পড়ার কারণে ক্ষণস্থায়ী ভাবে এটা তৈরি হচ্ছে। তো এটা যদিও অস্পষ্ট থাকেও, তাও এই দুইটা উদাহরণ পড়েন, অনেকগুলো উদাহরণ যখন সামনে আসবে তখন হচ্ছে এটা মুখস্থ হয়ে যাবে অটো। এই দুইটা উদাহরণ আচ্ছা, আপাতত মনে নুনের রাখেন। উপরে যে
ভাইয়া নুনের উপরে সাকিন থাকবে না, না লেখা থাকবে না সাকিন? না না না, সাকিন লেখা থাকবে না। কোরআনে এটা হচ্ছে লেখা থাকবে না, ওটা জেরই থাকবে। না, নুনের উপরে সাকিন থাকবে তাও মনে করতাম যে দুইটা সাকিন পর পর রয়ের আগে নুনের উপরে মানে অক্ষরে সাকিন থাকলে সেটা হ্যাঁ, ক্ষণস্থায়ী হবে। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। এই এই দুইটা উদাহরণ মনে রাখেন, সামনে যে ইন, মিন, এরকম এই জাতীয় শব্দ পাবেন, বিশেষ বিশিষ্ট এরকম শব্দ পাবেন, যেগুলো দেখলে বুঝতে পারবেন। এই ওকে উদাহরণগুলো ভাইয়া, খুবই সামনে কম আগে। আছে কোরআনে। জি, উদাহরণগুলো খুবই কম আছে। তাহলে এটা একটু মনে রাখবেন যে হচ্ছে রয়ে সাকিন থাকবে আর পূর্বে বর্ণে একটা জের থাকবে। তো শুধু জের থাকলে বললে আবার বারিকের কায়দা একটা আছে যে শুধু জের, কিন্তু সেটা খনন সাকিন করে না। যুক্ত জের থাকবে কিন্তু জি সাকিনটা দেখা যাবে না। জি জি, এটা। আচ্ছা, রয়ের চতুর্থ রোজটা আমরা দেখি, পুর পড়ার চতুর্থ রোজ। রয়ের পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয়, রয়ের পূর্ব বর্ণ, রয়ের পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয়, এতক্ষণ আমরা আগে যেটা দেখলাম আমরা যে এটার অস্থায়ী জের ছিল, কিন্তু এখন বলতেছে যে রয়ের পূর্বে বর্ণে একটা জের থাকবে এবং তার পরবর্তী অক্ষর, তার পরবর্তী অক্ষর নিম্নের 7টি হরফের যে কোনো একটি হবে। এটা হচ্ছে হরফে ইস্তিলা বলা হয় এই 7টা হরফকে। তখন তাকে জোর করে পড়তে হবে। আবার বলতেছি, রয়ের যে কোনো একটা উদাহরণের দিকে তাকান। আগের আগের গুলোর মতোই, রয়ে একটা জজম আছে, একটা জজম, র হরফে জজম আছে। আচ্ছা, এরপর বলতেছে তার পরবর্তী অক্ষর এই 7টা হরফের কোনো একটা হতে হবে, আর তার ত দ আগে, ত জ পূর্বের, আর তার পূর্বের অক্ষরে থাকবে একটা খ জের। গম ক। পূর্বে বর্ণ জের, পূর্বে বর্ণ জের, রয়ের পূর্ব বর্ণ জের আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জের আছে। আচ্ছা, আর তার পরের বর্ণ হচ্ছে এই 7টা, সদ্দত তজ, খ গয়েন কফ, সদ্দত তজ। এই 4টা আলাদা পড়েন, প্রথম 4টা আলাদা মুখস্থ করেন, সদ্দত তজ, আর এই 3টা আলাদা করেন, খ গয়েন কফ। একটু মুখস্থ করে নেন আপনারা, আগে মুখস্থ থাকার কথা। ত সদ্দত জ খ ছ গয়েন কফ। ক গইন খ। ত খ জ সদ তজ, সদ ত জ খ গয়েন কফ, খ এভাবে পড়েন, খ গন গয়েন কফ। খ গইন ক। ত জ সদ ত জ খ গইন ক। 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 রয়ের বর্ণ যদি যে যুক্ত হয়, রয়ের পূর্ব বর্ণ যদি যে যুক্ত হয়, তার পরবর্তী অক্ষর নিম্নে 7টি অক্ষরে যে কোনো একটি হয়, তবে ওই রকে কোর বা গোল করে পড়তে হয়। একে হরফে মুস্তালিয়া বলে। এরকম রয়ের পূর্ব বর্ণ যদি যে যুক্ত হয়, রয়ের পূর্ব বর্ণ যদি আচ্ছা, আমি একটু বলি। র তো তার থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী র, অক্ষর রয়ের উপরে জজম আছে, সবগুলোতে দেখেন রয়ের উপরে জজম আছে। আর তার পূর্বে বর্ণে একটা জের আছে, পূর্বে বর্ণে একটা জের। এখন একটা জিনিস খেয়াল করেন আপুরা, এখানে যে দুইটা শব্দ, এটা আপনারা তো দেখলে বুঝতেছেন যে এখানে দুইটা শব্দ আছে, এই 3য় নম্বর রুলসটা, নাকি একটা শব্দ মনে হচ্ছে হ্যাঁ, আপনার? দেখে দুইটা মনে হচ্ছে না? দুইটাই তো শব্দ আছে। দুইটা মনে হ্যাঁ, হচ্ছে যে। তো এখন ইনের দেখেন, পরে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। এখন দেখেন, এখানেও কিন্তু র সাকিনের পূর্বে জের আছে, কিন্তু এটা তো দুইটা শব্দ মনে হচ্ছে না। 3টা যে উদাহরণ আছে, দুইটা শব্দ মনে হয়, না, কিন্তু একটাই শব্দ। দেখেন এখানেও, এটাতেও জের আছে, এটাতেও জের আছে, কিন্তু এটা তার তার মানে এটা হচ্ছে স্থায়ী জের, বুঝতে পারছেন? এটা হচ্ছে স্থায়ী জের, আর এটাকে এই কারণে ক্ষণস্থায়ী জের বলেছে। একই শব্দের মধ্যে জের আসছে, এটা তো আমরা বুঝতে পারতেছি যে এটা এই শব্দেই মূলত ফির কতন, ফির তসুন, এটা মূলত এই শব্দের জের।
তো এরকম একটা পূর্ব বর্ণে জের থাকবে, রয়ের পূর্ব বর্ণে জের, আর রয়ের পরের বর্ণে এই সাতটার সদ্যোত্তরক সাতটার কোন একটা আসবে। এখন দেখেন তো এখানে প্রথম যে উদাহরণটা আছে, এই উদাহরণে এই সাতটা হরফের কোনটা আসছে? এই যে এটাতে প্রথমটাতে মিম তো নাই। যে রয়ের পূর্ব বর্ণ যদি যে যুক্ত হয়, এখানে র আছে রয়ের না, পূর্ব বর্ণ রয়ের পূর্ব বর্ণে যেমন জের আছে রয়ের কিনা? পরবর্তী অক্ষর। ও, পরবর্তী অক্ষর ভাইয়া, রয়ের জি, পরবর্তী অক্ষর রয়ের পরের দেখতে হবে। হরফটা হচ্ছে এই সাতটার মধ্যে থাকবে, আর রয়ের পূর্বে থাকবে জের, আর রয়ের পরে থাকবে এই সাতটার যে কোনো একটা। আবার বলছি, রয়ের পূর্বে মানে জের, আর পার- তারপরে হচ্ছে এই সাতটার কোনো একটা। মানে রয়ের আগে আর পরে, রয়ের কিছু ব্যাপার না। না, রয়ের কোনো ব্যাপার না, রয়ের দুইটা দেখতে হবে, দুই পাশে, ডান পাশে জের থাকবে, বাম পাশে এই সাতটার কোনো একটা থাকবে। হ্যাঁ, এই 7টি অক্ষরে একটা থাকবে। রয়ের পূর্বের অক্ষরে জের থাকবে আর পরবর্তীতে 7টি অক্ষরে একটি থাকবে। সেটা 7টি অক্ষর হলো কফ, গইন, খ, ত, জ, সদ, দত। একটু দরজাটা আটকে দাও তো। সদ্যত খ গয়েন কফ, এভাবে পড়েন। আচ্ছা, আয়শা সিদ্দিকা আপু বলছেন 3 নম্বর 4 নম্বরটা। কি দিবে মোটামুটি, ভালো না। হ্যাঁ, আচ্ছা এগুলো, জলটা অনেক কঠিন, এটা কি মাছ ভাইয়া ইয়া করা লাগবে? না না না, মাস্ট না। আচ্ছা, এগুলো মূলত পড়ার সৌন্দর্য। আর ওই যে একটা উদাহরণ দেওয়া হয়, ওটা একটু বললে, ওই যে স্বর্ণের একটা উদাহরণ দিয়েছিল মনে হয় আপনাদের সিফাতের ক্লাসে, আপনাদের আপু, যে দিয়েছিল কিনা, যাই হোক আমি বলি। তো হচ্ছে আমরা যে স্বর্ণ ব্যবহার করি, স্বর্ণের বিভিন্ন ক্যারেট হিসেবে 18, 20, 22, 24 ক্যারেট আছে না, আলাদা আলাদা। হুম। তো এ, একজন ব্যক্তি হচ্ছে 20 ক্যারেটের স্বর্ণ ক্রয় করেছে, আর একজন ব্যক্তি মনে করেন 24 ক্যারেটের স্বর্ণ ক্রয় করেছে। এখন নামের দিক থেকে তো দুটোই স্বর্ণ, তাই না পুরা? হ্যাঁ। দুটোই স্বর্ণ। এবং এখানে হচ্ছে মানের মূলত তারতম্যটা ঘটেছে। তো এটা যদি আপনি নাও আদায় করেন, এটা যদি আপনি নাও পড়েন, তবে আপনার পড়াটা হচ্ছে সহি। এটা যদি আপনি নাও আদায় করেন, পড়াটা সহি। এটা যদি নাও জানেন, তাও পড়াটা সহি। কিন্তু যদি আপনি জেনে থাকেন, তাহলে ওই যে 20 ক্যারেট আর 24 ক্যারেটের যেমন তারতম্য, ব্যাপারটা শুধু এতটুকু, তবে ওটাও 22 স্বর্ণ। ক্যারেট। জি, 22 ক্যারেট। তো এটাও হচ্ছে স্বর্ণ, 22 ক্যারেট বা 20 ক্যারেট, এতটুকুই, তবে পড়া সহি। বুঝতে পারছেন আপনারা? হুম, এটা বুঝতে যদি মনে পারছি। করেন করবেন, কিন্তু কখনো এরকম বাইরে দেখি স্বর্ণের ব্যাপারে কিছুই জানেন না। স্বর্ণ তো 20 ক্যারেট হয় না, 18, 22, 21, বিষয় 24 ক্যারেট। 24 কি 24 নাই ক্যারেট আছে তো সর্বোচ্চ 24 ক্যারেট 20 নাই, 20 নাই, আচ্ছা, এটা 20 বলুন। নাই। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, 22 আর 24 তফাৎটা আপনারা দেখেন। আচ্ছা, যাই হোক, এই তফাৎ যতটুকু আছে এটাই হচ্ছে মূলত বোঝাতে চাইলাম। তফাৎটা বুঝলেই হলো আপনারা। তো এটা যদি আপনি আদায় না করেন, তাহলে ওই শুধুমাত্র আহ, সহি সহি, কিন্তু হচ্ছে ওই যে ক্যারেটের মতো তারতম্য থাকবে, এতটুকুই। তবে যেহেতু আমাদের সেখানে বুঝতে পারছি ভাইয়া। আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে মূলত সবকিছু জানানো, তো এটা স্কিপ করা যায় চাইলে, আর এটা স্মরণ থাকবে না। তবে যদি কখনো মনে হয় যে এটাকে সময় নিয়ে আমি একটু কয়েকটা ক্লাস মিলিয়ে পরবর্তীতে শিখবো, তো অন্তত আমরা এটার নাম সম্পর্কে ধারণা দিয়ে রাখলাম, পরে নিজের দিকে আপনারা শিখে নিতে পারবেন একটা সময়। তবে যদি আমরা যদি একবারে মাইনাস করে যাই, তাহলে হয়তো কখনো যদি আপনার সামনে রয়ের পূর্বারিকের ব্যাপারটা আসে, কিংবা সিফাতের ব্যাপারটা আসে, এই রয়ের পূর্বারিক এবং সিফাত এটা একটু কঠিন, সহজে বুঝে আসে না। একটা, দুইটা, তিনটা ক্লাস এটা বুঝে আসার কথা না। তো তখন আপনার সামনে যখন সিফাত আসবে, রয়ে পূর্বারিক আসবে, তখন আপনার মনে হতে পারে যে আমি তো অমুক জায়গায় শিখছিলাম, এরকম তো কখনো নামও শুনে নাই। এরকমটা যাতে না হয়, সেই জায়গা থেকে আমরা সবকিছুকে টাচ করে যাচ্ছি। বুঝতে পারছেন কিনা আপনারা? জি ভাইয়া।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের রয়ের 5 নম্বর রুলসটা একটু বলি, তারপর আমরা এটা রয়ের শেষ হয়ে যাবে আশা করি। রয়ের 5 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোনো বর্ণে সাকিন হলে। রয়ে আমরা যখন অক্ষ করি, অক্ষর সময় অনেক সময় শেষে দেখবেন র থাকে, অর্থাৎ শব্দের শেষ হরফে র থাকে, যেখানে আমরা দম ফেলি। তো তার পূর্বের বর্ণে যদি ইয়া ছাড়া অন্য যে কোনো বর্ণে সাকিন থাকে, এখানের একটা উদাহরণের দিকে আপনি নজর রাখতে পারেন। এখানে দেখি আমরা, যেমন সুদূর, মনে করেন এখানে একটা অক্ষ আছে, বিদ্যাতি